আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। নেতানিয়াহুর পক্ষে পণবন্দীদের জীবিত উদ্ধার করা সম্ভব নয়, জানালেন সাবেক সেনাপ্রধান। অন্যদিকে ইসরায়েলকে সর্বক্ষণ ভয় ও আতঙ্কের মধ্যে রাখা ইরানের প্রধান কৌশল। আরও জানাবো, গাজা যুদ্ধে আমরা কোনো লক্ষ্যই অর্জন করতে পারিনি, আইসেনকোট। বর্ণবাদী ইসরায়েলি রাষ্ট্র সৃষ্টিতে ব্রিটিশদের ভূমিকা মানুষ ভুলে যাবে না। এবং আরো জানিয়ে দেব, ইউক্রেনের প্রেসিডেন্ট ডেপুটি চিফ অফ স্টাফ বরখাস্ত, 4 মন্ত্রীর পদত্যাগ। এবং সবশেষ জানিয়ে দিব, ইসরায়েলি কোম্পানি থেকে মুখ ফিরিয়ে নিয়ে যাচ্ছে নরওয়ে। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নেতানিয়াহুর পক্ষে পণবন্দীদের জীবিত উদ্ধার করা সম্ভব নয়, বললেন সাবেক সেনাপ্রধান। ইহুদিবাদী ইসরায়েলের সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট বলেছেন, গাজা উপত্যকায় প্রায় 11 মাস ধরে যুদ্ধ করেও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। তিনি ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেওয়ার কারণে গাজা থেকে পণবন্দীদের জীবিত উদ্ধার করতে পারবে না বলে মন্তব্য করেছেন আইজেনকোট। তিনি মঙ্গলবার রাতে এক সাক্ষাৎকারে আরও বলেছেন, নেতানিয়াহু শুধুমাত্র তার ব্যক্তিগত ও রাজনৈতিক দলের স্বার্থ হাসিলের জন্য হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি করে থেকে বিরত রয়েছে। সাবেক ইসরায়েলি যুদ্ধমন্ত্রী বেন গান্তাজের সঙ্গে নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগকারী জেনারেল আইজেনকোট বলেন, গাজা যুদ্ধবিরতি প্রতিষ্ঠার ব্যাপারে নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্য আমাকে তীব্রত করছে। আইজেনকোটের আগে গাজা সহ বহু শীর্ষস্থানীয় ইসরায়েলি কর্মকর্তা এ অভিযোগ করেছেন যে হামাসের সঙ্গে যুদ্ধবন্দী বিনিময়ের পথে নেতানিয়াহুর প্রধান অন্তরা এবং তিনি প্রতিমন্ত্রী বা প্রধানমন্ত্রী পদের জন্য উপযুক্ত নন। জেনারেল আইজেনকোট আরও বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী তার রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে এতটা চিন্তিত যে তার পক্ষে হামাসের হাতে আটক পণবন্দীদের জীবিত মুক্তি করে আনা সম্ভব নয়। এদিকে ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, গাজা যুদ্ধের শুরু থেকে এক পর্যন্ত 10,400 ইহুদি বন্দী সেনাদের আহত হয়েছে। এর আগে এসব গণমাধ্যম গত 19 আগস্ট স্বীকার করে 7 অক্টোবর অভিযান থেকে শুরু করে গাজা যুদ্ধে এখন পর্যন্ত 689 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ইসরায়েলকে সর্বক্ষণ ভয় ও আতঙ্কের মধ্যে রাখা ইরানের প্রধান কৌশল। আরাবাইন অভিযানে ইহুদি শাসক গোষ্ঠীর উপর লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ব্যাপক হামলার কথা উল্লেখ করে ইরানের ন্যাশনাল ডিফেন্স বিশ্ববিদ্যালয়ের প্রধান বলেছেন, যেমন স্পষ্ট ইহুদিবাদী ইসরায়েলের উপর মারাত্মক আঘাত হানা হয়েছিল এবং তারা আরাবাইন অভিযানে ফলাফল গোপন করেছিল। ইসমাইল হানিয়া শাহাদাতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিক্রিয়া সম্পর্কে এই সাক্ষাৎকারে সর্দার আহমাদি মোকদাম বলেছেন, এ বিষয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের একটি সুনিশ্চিত প্রতিক্রিয়া হবে। পার্স টুডে জানাচ্ছে যে ন্যাশনাল ডিফেন্স বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট বলেছেন যে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিক্রিয়া ক্ষেত্রে ও পরিবেশ পরিবর্তন এবং জটিল সীমিকরণের ভিত্তি হবে। একই সঙ্গে তিনি বলেন, প্রতিশোধ এবং পারস্পরিক প্রতিক্রিয়া ছাড়াও আমাদের অবশ্যই শত্রুর মধ্যে সাজানো যুদ্ধক্ষেত্রে প্রকৃত অবস্থান সম্পর্কে সাবধান হতে হবে। ইরানের মেহের পত্রিকায় বর্ণনা অনুসারে সর্দার আহমাদি মোকদাম আরাবাইন অভিযানের সময় ইহুদিবাদী শাসক গোষ্ঠীর উপর লেবাননের হিজবুল্লাহ ব্যাপক আক্রমণের কথা উল্লেখ করে বলেন, যেমনটি পরিষ্কার ইহুদিবাদী শাসকের একটি মারাত্মক আঘাত করা হয়েছিল, তারা আরাবাইন অভিযানের ফলে দৃষ্টি ক্ষয়ক্ষতিগুলো গোপন করেছিল। ইহুদিবাদী শাসকের উদ্বেগের মধ্যে রাখা সামরিক হামলার চেয়ে কম নয় উল্লেখ করে ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির প্রেসিডেন্ট বলেন, ক্ষেত্রে এবং কৌশলগত আন্দোলনের ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ কৌশল পরিণত হয়েছে যা ইহুদিবাদী শাসক গোষ্ঠীর জন্য নেতিবাচক এবং এটি সামরিক নয়। পার্স টুডের রিপোর্ট অনুসারে গত 25 আগস্ট হিজবুল্লাহ শীর্ষস্থানীয় কমান্ডার ফুয়াদ শুকুরের হত্যার প্রতিক্রিয়ায় প্রতিরোধ সংগঠনটি গাজা যুদ্ধে আমরা কোনো লক্ষ্যই অর্জন করতে পারিনি, বললেন আইনেসকোট। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধ মন্ত্রিসভার সাবেক গাদি আইসেনকোট স্বীকার করেছেন যে ইহুদিবাদী ইসরায়েল এখন পর্যন্ত পশ্চাৎ প্রসারণে রয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের সংকট সেনেটের সদস্য এবং অবৈধ সরকার সাবেক সেনাপ্রধান গাদি আইসেনকোট এক সংবাদ সম্মেলনে স্বীকার করেছেন, ইসরায়েলি গাজা ঘোষিত যুদ্ধের কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। পার্স টুডে অনুসারে আইসেনকোট এই সংবাদ সম্মেলনে ইহুদিবাদী শাসন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কর্মক্ষমতার কঠোর সমালোচনা করেছেন। গ্যান্টেজ এ প্রসঙ্গে বলেছেন, নেতানিয়াহু তার নিজস্ব রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ব্যস্ত এবং দক্ষিণ ইসরায়েলের অধিবাসীদেরকে বাড়িতে ফিরিয়ে দেওয়ার বিষয়ে চিন্তা করে না। তিনি উদ্দেশ্যমূলকভাবে প্রথম চুক্তিসহ বন্দি বিনিময় চুক্তিকে জিম্মি করেছিলেন। নেতানিয়াহু কখনোই জিম্মিদের জীবিত ফিরিয়ে আনার বিষয়ে নিশ্চিত নন এবং বরং তিনি
তার রাজনৈতিক ক্যারিয়ার টিকে রাখার বিষয়ে বেশি উদ্বিগ্ন। নেতানিয়াহু বিরোধীদের মতো গাজা যুদ্ধ এবং ইহুদিবাদী বন্দীদের বিনিময়ে লক্ষ্য যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে তিনি এখনো প্রধান বাধা। সম্প্রতি দিনগুলো দখলকৃত অঞ্চলে বিভিন্ন শহরে নেতানিয়াহুর নীতি প্রতিবাদে ইহুদিবাদী বিক্ষোভ করছে। পশ্চিমা দেশগুলির পূর্ণ সমর্থন নিয়ে ইহুদিবাদী ইসরায়েলের শাসক গোষ্ঠী গত 7 অক্টোবর গাজা উপত্যকা এবং জর্ডান নদীর পশ্চিম তীরে অরক্ষিত এবং নির্যাতিত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে একটি নতুন গণহত্যা শুরু করেছে। হামলার আগে ইসরায়েলের শাসক গোষ্ঠী যে লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করেছিল গত 11 মাসের যুদ্ধে এখন পর্যন্ত তা অর্জন করতে পারেনি। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী গাজা ইহুদিবাদী শাসক গোষ্ঠীর হামলায় 40,000 বেশি ফিলিস্তিনি নিহত এবং বর্ণবাদী ইসরায়েল রাষ্ট্র সৃষ্টিতে ব্রিটিশদের ভূমিকা মানুষ ভুলে যাবে না। ইহুদিবাদী ইসরায়েলের শাসক গোষ্ঠী ব্রিটিশ সরকারের সমর্থনের কথা উল্লেখ করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোর দিয়ে বলেছেন, এই অঞ্চল ও বিশ্বের জাতিগুলো ভুলে যাবে না যে কিভাবে ব্রিটিশ রাষ্ট্রনায়ক মুসলিম বিশ্বের হৃদয়ে ইসরায়েলের বর্ণবাদী শাসন প্রতিষ্ঠা করেছিল। পার্স টুডে জানাচ্ছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানাই এক্স সোশ্যাল নেটওয়ার্কে দেওয়া এক বার্তায় লিখেছেন, ঐতিহাসিক আধিপত্য আচরণ এবং তা অব্যাহত রাখার প্রচেষ্টা ফিলিস্তিনি ইস্যুসহ বিভিন্ন জাতির মধ্যে বিভাজন তৈরি করা এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক ইস্যুতে চ্যালেঞ্জ ও সংকটকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পশ্চিম এশিয়া ব্রিটিশ ঔপনিবেশিক নীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কায়ানি যোগ করেছেন, ব্রিটিশ ইহুদিবাদী শাসনের সমর্থন করে গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে বসবাসকারী ফিলিস্তিনদের গণহত্যা, দুর্ভোগ এবং বাস্তুচ্যুতির সাথে জড়িত। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিটিশ ঔপনিবেশিকতার বিষয়ে লড়াইয়ের বীর শহীদ রইসি আলী দেলোয়ারি এর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে বলেন, ইরানের মহান ও ইতিহাস সৃষ্টিকারীর জাতি উপনিবেশিকদের বিরুদ্ধে লড়াই করেছে। ব্রিটিশ উপনিবেশিক সহ আধিপত্যবাদীদের কাছ থেকে রাজনৈতিক স্বাধীনতা অর্জন ইরানি জাতির একটি সমৃদ্ধ ও গর্বিত ইতিহাস। প্রতি বছর ফার্সি মাসের 12 শাহরি ব্রিটিশের ঔপনিবেশিকতার বিরুদ্ধে সংগ্রামের নায়ক শহীদ রইসি আলী দেলোয়ারির স্মৃতি ও বীরত্ব স্মরণ করা বার্ষিকী পালন করা হয়। ওই দিনকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় ক্যালেন্ডার। ইউক্রেনের প্রেসিডেন্ট ডেপুটি চিফ অফ স্টাফ বরখাস্ত, 4 মন্ত্রীর পদত্যাগ। নিজের মন্ত্রিসভায় ব্যাপকভাবে শুদ্ধি অভিযান চালিয়েছে রাশিয়ার সঙ্গে যুদ্ধে লিপ্ত ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তিনি নিজের ডেপুটি চিফ অফ স্টাফকে বরখাস্ত করার পাশাপাশি 4 জন মন্ত্রী পদত্যাগ একসঙ্গে গ্রহণ করেছে। শুক্রবার প্রেসিডেন্টের দপ্তরে নিজের ওয়েবসাইটে প্রকাশিত এক ডিক্রিতে জানায়, ডেপুটি চিফ অফ স্টাফ রস্তিস্লাভ শুরমাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে বরখাস্ত করার কারণ জানানো হয়নি। তবে রাশিয়ার সঙ্গে যুদ্ধে একের পর এক ব্যর্থতার কারণে ইউক্রেনে একরকম পদত্যাগ ও বরখাস্তের ঘটনা নিয়মিত ঘটছে। ডেপুটি চিফ অফ স্টাফকে বরখাস্ত করার কিছুক্ষণ পর ইউক্রেনের পার্লামেন্ট স্পিকার এক ফেসবুক পোস্টে একজন উপ প্রধানমন্ত্রী সহ 4 পদমন্ত্রীর পদত্যাগের খবর জানিয়েছে। তিনি বলেন, উপপ্রধানমন্ত্রী ওগলা ফানচুক, কৌশলগত শিল্পমন্ত্রী আলেকজান্ডার কামিশিন, আইনমন্ত্রী ডেনিস মলিকিউস এবং পরিবেশ সুরক্ষা মন্ত্রী রাসলান স্টেলস একযোগে পদত্যাগ করেছেন। অজ্ঞাত সূত্রে বরাত দিয়ে ইউক্রেনের গণমাধ্যমগুলো জানিয়েছে, প্রেসিডেন্ট জেলেনস্কি পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবের সহ আরও কয়েকজন মন্ত্রী ও পদস্থ কর্মকর্তা বরখাস্ত করার বিষয়টি বিবেচনা করেছে। 2022 সালে ফেব্রুয়ারি মাসে রাশিয়ার সঙ্গে যুদ্ধ হওয়ার পর থেকে জেলেনস্কি এ পর্যন্ত বহু রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করলেন। গত গ্রীষ্মে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলায় 1,60,000 সেনা প্রাণহানির পর সেনাপ্রধান ভ্যালেরি ঝালোঝিনকে সরিয়ে দিয়েছেন জেলেনস্কি। মন্ত্রিসভায় বড় ধরনের গুলি অভিযানের ফলে এখন ইউক্রেনের মন্ত্রিসভা 1/3 ইসরায়েলি কোম্পানি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে নরওয়ে। নরওয়ে সার্বভৌম সম্পদ তহবিল বিশ্বের বৃহত্তম তহবিলগুলোর মধ্যে একটি। সাম্প্রতিক এ তহবিলের নৈতিক মানদণ্ডে নতুন ও কঠোর ব্যাখ্যার আলোকে ইসরায়েলের কিছু কোম্পানির সঙ্গে তাদের সহযোগিতা শেষ করার ঘোষণা দিয়েছে। বিশেষ করে গাজায় চলমান যুদ্ধ এবং দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলে ইসরায়েলের অপরাধমূলক কার্যক্রম সহযোগিতা করে এমন কোম্পানিগুলোর শেয়ার বিক্রি করার পরিকল্পনা করেছে নরওয়ে এ তহবিল। বুধবার বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্ট থেকে এ তথ্য জানা গেছে। প্রকাশিত এক প্রতিবেদনে রয়টার্স জানায়, নরওয়ে $1.7 ট্রিলিয়ন মূল্যের সার্বভৌম সম্পদ তহবিল, যা বিশ্বের বৃহত্তম তহবিলগুলোর মধ্যে একটি। বিশ্বের 80,800 কোম্পানি শেয়ারের 1.5% মালিক। এ তহবিল সম্প্রতি থেকে শেয়ার বিক্রি করার পরিকল্পনা করেছে। তহবিলের নৈতিক মানদণ্ডের নতুন ব্যাখ্যা অনুসারে যেসব কোম্পানি ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিন অঞ্চলের কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেগুলো এ মানদণ্ড লঙ্ঘন করেছে। নৈতিক নির্দেশনা এবং পরামর্শ বিশ্বের বৃহত্তম সার্বভৌমত্ব
সম্পদ তহবিলের জন্য নরওয়ের নৈতিক পরিষদ গত 30 আগস্ট অর্থ মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠায়। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী এই চিঠিতে অনৈতিক কর্পোরেট আচরণের সাম্প্রতিক সংজ্ঞা সংক্ষেপে তুলে ধরা হয়েছে। এই পরিবর্তনের বিষয়টি আগে কখনো প্রকাশ করা হয়নি। যদিও কতগুলো কোম্পানি বা তাদের নাম ওই চিঠিতে উল্লেখ করা হয়নি তাদের শেয়ার বিক্রি করা হতে পারে, তবে চিঠিতে বলা হয়েছে সংখ্যাটি খুব বেশি হবে না। যদিও নরওয়ে কেন্দ্রিক ব্যাংকের বোর্ড যাদের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে নৈতিক পরিষদের পরামর্শ অনুসরণ করে। ইতিমধ্যে নতুন সংজ্ঞা অনুসারে একটি কোম্পানিকে বিনিয়োগ থেকে বাদ দেওয়া